আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ২০২৫-এর ১৬ই জুলাই গোপালগঞ্জের বুকে যে তাণ্ডবের সৃষ্টি হয়েছিল, পাঁচজন মানুষ নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিলেন, যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল, তা নিশ্চয়ই আমরা এখনও ভুলে যাইনি। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে ১৬ই জুলাই যেদিন আবু সাঈদ নিহত হলেন ইন্টেনশনালি, জাতীয় নাগরিক পার্টি ওই দিনেই মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি দিল এবং তাদের যাওয়াকে কেন্দ্র করে যা যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ১৬ই জুলাই আর কয়েক ঘন্টা বাকি, আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটতে যাচ্ছে? নইলে সেখানে ৫ প্লাটুন বিজিবি সদস্য কেন মোতায়েন করা হবে? হতে পারে সতর্ক অবস্থা, এবং বুধবার সকাল থেকেই সেখানে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, র্যাব পুলিশ সদস্যরা রয়েছেন। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে এই যে জুলাই আন্দোলনের নায়কেরা, তারা গোপালগঞ্জে বেশ হিরোর বেশে যাওয়ার পরিকল্পনা করলেও দ্বিতীয় বর্ষপূর্তিতে তারা কিন্তু কোনো ধরনের কর্মসূচি রাখেনি, এটিও আপনারা জানেন। সারা দেশে তারা পদযাত্রা কর্মসূচি দিয়েছিল, সেখান থেকে শুধুমাত্র গোপালগঞ্জকে বাদ দিয়েছে। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমার ধারণা সুদূর ভবিষ্যতেও তারা গোপালগঞ্জে যাওয়ার সাহস পাবে না, সেই নৈতিক সাহস তাদের নেই। এবং সেদিন ২০২৫-এর ১৬ই জুলাই তারা যে হিরো হতে গিয়ে একেবারে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, আর্মড কারের মধ্য দিয়ে জীবন বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল, নিশ্চয়ই এটিই তাদের সৌভাগ্য। জাতীয় নাগরিক পার্টি মার্চ টু গোপালগঞ্জের ডাক দিল এবং তাদের পক্ষ থেকে কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল গত বছর, যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি গুঁড়িয়ে দেওয়া হবে, গোপালগঞ্জ নিয়ে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এবং ওই দিন সকাল থেকেই স্থানীয় মানুষরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবশ্যই বিক্ষুব্ধ হয়ে ওঠে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা রাজপথে নেমে আসে। এবং একটা পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের গাড়িতে হামলা চালানো হয়। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে সেখানে পুলিশ অ্যাকশনে যায়, সেনাবাহিনী অ্যাকশনে যায়, বিপরীতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এক কাতারে নেমে আসে। এদিকে রাজধানীতে পুলিশের কন্ট্রোল রুমে বসে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এনসিপি নেতা, সেই সময়ের অন্যতম উপদেষ্টা সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দিচ্ছিল যে কিভাবে কোথায় অ্যাকশন করতে হবে, কীভাবে গুলি চালাতে হবে। এই সব ছবি তো আমাদের কাছে এসেছে। তারা নির্দেশ না দিলে কন্ট্রোল রুমে বসে থাকবে কেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারেন? এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তো একটা পর্যায়ে তুমুল সংঘর্ষে গুলিতে ৫ জন নিহত হয়। এনসিপি নেতারা কিভাবে পালিয়ে আসে, সেখান থেকে খুলনায় যায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, সেগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু এই যে ৫ মানুষ নিহত হলেন, তারপর কি হলো? কাদেরকে আসামি করা হলো? পুলিশ একে একে ১২টি মামলা করল প্রাণহানির ঘটনায়। ১২টা মামলার মধ্যে ১৫,০০০-এরও বেশি আসামি, তার মধ্যে প্রায় ৫০০ জন নারী। মজার বিষয় হচ্ছে, যেই মানুষরা নিহত হলেন সেই মানুষদেরই আত্মীয় স্বজন, সতীর্থ কিংবা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরই আসামি করা হলো। অথচ পুলিশ তখন বলেছিল যে আমরা আত্মরক্ষার্থে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি।
তুমুল সমালোচনার মুখে সেনাবাহিনীও স্বীকার করে নিল যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে, কিন্তু গুলির ঘটনা কোথাও এলো না। গুলি মনে হলো যে আসমান থেকে এসে ওই মানুষগুলোর বুকে বিঁধল। আইএসপিআর থেকেই বলা হয়েছিল যে সেনাবাহিনী আত্মরক্ষাতে বল প্রয়োগ করেছে, যদিও কোনো কোনো ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, মানুষ দেখেছে যে কারা গুলি ছুটছে। এবং যাদেরকে আসামি করা হলো তার পরের আরও কয়েকদিন তো একটা ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল পুরো গোপালগঞ্জ, যার রেশ দেশের অন্যান্য অঞ্চলেও পড়েছিল। মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, পুরো জেলা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছিল। আসামিদের ধরতে নৌবাহিনীর সদস্যদের পর্যন্ত মোতায়েন করা হয়েছিল, যাতে তারা নৌপথে জলপথে কেউ পালাতে না পারে। এতটাই হিংস্র হয়ে উঠেছিল প্রশাসন। মানুষ বলছে যে বাকি আছে শুধু বিমান বাহিনী নামাতে। সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী পর্যন্ত। আমার যতদূর মনে পড়ে ওই সময় হেলিকপ্টারও টহল দিচ্ছিল। তো এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিশন গঠন হলো। একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিশন গঠিত হলো। তদন্ত কমিশন একটা প্রতিবেদনও জমা দিল, কিন্তু গুলির বিষয়ে সেই তদন্ত কমিশনের প্রতিবেদনেও কোনো শব্দ উচ্চারণ করা হলো না। কেন করা হলো না? ওই কমিটির নাকি এখতিয়ারের বাইরে ছিল গুলির বিষয়টি তদন্ত করতে। কেন? এখানেই তো প্রশ্ন, যে গুলি বিষয়ে কোনো কিছু লেখা যাবে না বা গুলির বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি গুলি তাহলে কারা করেছিল। এই যে মানুষগুলো নিহত হলেন, বিচার পেয়েছে? এখনও কি বিচার হবে? ডক্টর ইউনূস সরকার জঙ্গি শাসন কায়েম করেছিল, কিন্তু এই বিএনপি সরকার নিশ্চয়ই সেটিও করা হবে না। এবং মজার বিষয় হচ্ছে, তদন্ত কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে ওই দিনের ওই সংঘর্ষের জন্য দুপক্ষই দায়ী। দুই পক্ষ যদি দায়ী হয়ে থাকে, এনসিপির নেতাদের বিরুদ্ধেও বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না, সেটা আমরা আশা করতেও পারি না। কিন্তু এই যে 16ই জুলাই আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটবে, আমরা সেটি প্রত্যাশা করি না। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সদস্যরা, র্যাব সতর্ক অবস্থা রয়েছে, এটি আমরা আশা করি ঠিক আছে হোক। কিন্তু তুষের আগুন কতক্ষণ চাপা দিয়ে রাখা সম্ভব হবে? ভালো থাকুন সবাই।